গুড মর্নিং, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। জুনিয়র ক্লাসরুম শুরু করব। জুনিয়র ক্লাসরুম কি তা নিয়ে আজ আর নতুন করে কিছু বলার নেই হয়তো, তবুও আজ যারা জি 24 ঘন্টা দেখছেন, জুনিয়র ক্লাসরুম দেখছেন, তাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকার এবং জি 24 ঘন্টার এই উদ্যোগ জুনিয়র ক্লাসরুম। কিন্তু কেন এই উদ্যোগ নেওয়ার হঠাৎ দরকার পড়লো? কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আমরা যেভাবে বাড়িতে বন্দি, অর্থাৎ আপনারা যারা টেলিভিশনের ঠিক ওপারে রয়েছেন, গৃহবন্দী যারা রয়েছেন, তার কারণ হচ্ছে লকডাউন। এই লকডাউনের মধ্যে পড়ুয়াদের কি অবস্থা বলুন তো? তারা তো নিশ্চয়ই স্কুলে যাওয়ার জন্য তাদের মন ছটপট করছে। সেখানে গিয়ে ম্যাডামদের সঙ্গে, স্যারদের সঙ্গে দেখা হতো, পড়ুয়া যারা সহপাঠী রয়েছে তাদের সঙ্গে দেখা হতো, সারি সারি বেঞ্চ, সেই ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড, বন্ধুদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করা সত্যি আজ বোধ হয় অনেকটাই মিস করছে তারা। কিন্তু জুনিয়র ক্লাসরুমের আমাদের উদ্যোগ তাদের কথা ভেবেই, ক্লাস 5 টু ক্লাস 8 সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা ভেবেই। আমি জানি যে জুনিয়র ক্লাসরুম শুরু হওয়ার ঠিক আগে থেকেই এই মুহূর্তে তারা প্রিপেয়ার্ড, অর্থাৎ তাদের কাছে খাতা, পেন, পেন্সিল, বইটাও খোলা। এবং আজকে আমাদের জুনিয়র ক্লাসরুমে জানিয়ে পড়াশোনা হবে। প্রত্যেকদিন ডিফারেন্ট সাবজেক্ট আমরা পড়ানোর চেষ্টা করা হয় এই জুনিয়র ক্লাসরুমের মাধ্যমে। আজকে জানিয়ে দিই, আজকে ক্লাস 6 আর ক্লাস 9-এর স্টুডেন্টদের পড়ানো হবে। আরও একবার বলে দিই, ক্লাস 6 এবং ক্লাস 9-এর স্টুডেন্টদের পড়ানো হবে। কি বিষয় নিয়ে পড়ানো হবে? তা হলো ভূগোল। আমি একদম শুরুতে ক্লাস 6-এর পড়াশোনার দিকেই যাব, কিন্তু যেরকম বললাম শুরুতেই, যাদেরকে সব থেকে বেশি স্টুডেন্টরা এই মুহূর্তে মিস করছেন, অর্থাৎ শিক্ষক শিক্ষিকারা, এখানে আমাদের জুনিয়র ক্লাসরুমে কিন্তু তারাও উপস্থিত থাকেন। আজও আমাদের সঙ্গে দুজন শিক্ষিকা রয়েছেন, তাদেরকে স্বাগত জানানো যাক। আমাদের সঙ্গে রয়েছেন সুদেষ্ণা রয়, দেগঙ্গা কার্তিকপুর আদর্শ বালিকা বিদ্যাপীঠের ম্যাডাম, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র ক্লাসরুমে আরও একজন শিক্ষিকা, আমাদের সঙ্গে রয়েছেন অপর্ণা বেরা রয় চৌধুরী, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুলের টিচার, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দুজনকেই স্বাগত জানাবো। একদম শুরুতেই যেরকম বললাম, ক্লাস 6-এর পড়াশোনার দিকেই নজর রাখা যাক। সাবজেক্ট তো বলে দিলাম ভূগোল, কিন্তু চ্যাপ্টারটা কি জলদি নোট ডাউন করে নাও। ক্লাস 6-এর চ্যাপ্টার হলো মহাদেশ সঞ্চরণ, মহাদেশ ও মহাসাগরের পরিচয়। আরও একবার আমি রিপিট করছি, মহাদেশ সঞ্চরণ, মহাদেশ ও মহাসাগরের পরিচয়। সরাসরি চলে যাব সুদেষ্ণা ম্যাডামের কাছে। ম্যাডাম। ছোট্ট বন্ধুরা, আমরা আবার আজকে ভূগোলের ক্লাসে। আমরা আজকে ঠিক সেখান থেকেই শুরু করব যেখানে আগের দিন তোমরা পড়া শেষ করেছিলে। জল, স্থল, বাতাস, সেখানে তোমরা বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এগুলোর কথা পড়ছিলে। দেখো, তোমাদের সামনে আমি একটা পৃথিবীর ছবি এনেছি, যে পৃথিবীটাকে আমরা মহাকাশ থেকে দেখছি। মহাকাশ থেকে দেখা বায়ুমণ্ডলে ঘেরা সেই পৃথিবী, তার নীল যে অংশ সেটা হচ্ছে সেই জলভাগ, বাড়িমণ্ডল। আর দেখতে পাচ্ছ একটা খয়েরি খয়েরি অংশ, সেটা হচ্ছে স্থলভাগ। আমরা এখানে উত্তর আমেরিকার একটা অংশকে আমরা দেখতে পাচ্ছি। তোমরা জানো যে আমাদের পৃথিবীতে 7টা মহাদেশ আছে, 5টা মহাসাগর আছে। আচ্ছা, আজকে আমরা বসে আছি 2020 সালে। আজ থেকে যদি আমরা প্রায় 22 কোটি বা 25 কোটি বছর আগে চলে যাই, এখন যেভাবে মহাদেশগুলো আছে, কি মনে হয় সেভাবে কি ছিল? চলো একটু দেখে নিই তখন কিভাবে ছিল মহাদেশগুলো। তখন মহাদেশগুলো ছিল হচ্ছে ঠিক এইরকমভাবে, অর্থাৎ তখন সমস্ত স্থলভাগগুলো কিন্তু এক জায়গায় একটা সংঘবদ্ধ অবস্থায় ছিল। এই যুগটার নাম ছিল প্যালিওজোইক যুগ। তোমরা জানো যে প্যালিও কথাটার অর্থ হচ্ছে প্রাচীন, আর জোইক কথাটার অর্থ হচ্ছে, যেটা জো শব্দ থেকে এসছে, গ্রিক শব্দ, তার মানে হচ্ছে জীবন। অর্থাৎ সেই প্রাচীন জীবনের যে সেই পৃথিবীটা, সেটা দেখতে এরকম ছিল। এই যে সমস্ত স্থলভাগগুলো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, যে এক জায়গায় একটা সংঘবদ্ধ ছিল, এর নাম দেওয়া হয়েছিল প্যানজিয়া। প্যান মানে হচ্ছে এন্টায়ার, দ্য অল, হোল। আর জিয়া মানে হচ্ছে দ্য মাদার আর্থ, ল্যান্ড সারফেস। অর্থাৎ সমস্ত স্থলভাগগুলো এই যে এক জায়গাতে কেন্দ্রীভূত হয়ে আছে। এবং একটু খেয়াল করে দেখো, পৃথিবীর মাঝখান দিয়ে যে নিরক্ষরেখা গেছে, সেটাকে কেন্দ্র করে দুদিকে প্রায় সমানভাবে বিন্যস্ত আছে। আচ্ছা, ম্যাপটার দিকে একটু খেয়াল করে দেখো তো। ম্যাপের একটু যদি তোমরা মন দিয়ে খেয়াল করো, দেখো আমার এই কারসারটা যেইখানটা ঘোরাফেরা করছে, সেই জায়গাটাকে এখনকার কোনো জায়গার সাথে চিনতে পারো কি না?
সেটা হচ্ছে একটু দেখো দক্ষিণ আমেরিকার সাথে তার মিল পাচ্ছ, তার পাশের যে অংশটা সেটার সাথে দেখো আফ্রিকার মিল পাচ্ছ। এই যে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এবং তারও নিচে দেখো একদম নিচের দিকে খানিকটা আন্টার্কটিকার সাথে হয়তো তোমরা মিল পাচ্ছ। এবং আরেকটা মজার জিনিস দেখবে, আন্টার্কটিকার ঠিক ওপরের দিকের যে অংশটা সেটা দেখো তো আমাদের ভারতের নিচের দিকের অংশের সাথে মিল পাচ্ছ কিনা। এই যে নিরক্ষরেখার নিচের দিকের যে অংশগুলো সেইগুলোকে নাম দেওয়া হতো গন্ডোয়ানা ল্যান্ড, এবং নিরক্ষরেখার ওপরের দিকে প্যাঞ্জিয়ার যে অংশ তাকে নাম দেওয়া হতো আঙ্গারা ল্যান্ড। আর তার চারিদিকে যে বিশাল যে জলভাগটা তার নাম হচ্ছে প্যান্থালাসা। তো তাহলে এই জায়গা থেকে আস্তে আস্তে বিভিন্ন যুগে মহাদেশগুলো কিন্তু একটা আরেকটার থেকে সরে গেছে। কেমন করে? খানিকটা এইরকমভাবে বিভিন্ন যুগে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, কার্বনিফেরাস যুগকে দেখতে পাচ্ছ, তোমরা জুরাসিক যুগকে দেখতে পাচ্ছ। এইরকমভাবে এই যে মহাদেশগুলো একটার থেকে আরেকটা সরে গেছে, এই জিনিসটাকে বলা হয় মহাদেশ সঞ্চরণ। এবং আলটিমেটলি দেখো আজকের এই যে পৃথিবীর রূপ সেটা হচ্ছে এরকম। তো এই যে মহাদেশ সঞ্চরণ, এই কথাটা প্রথম কে বলেছিলেন? বলেছিলেন আব্রাহাম ওর্টেলিয়াস, সেই 1596 সালে। তিনি বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে বিভিন্ন রকম যুক্তি সাজিয়ে তিনি দেখিয়েছিলেন যে হ্যাঁ, একটা সময় সমস্ত মহাদেশগুলো এক জায়গায় ছিল, তারা ধীরে 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 সরে গেছে। পরবর্তী সময়তে ফ্রান্সিস বেকন, সুহিডার, টেলর, এরকম অনেক ভূবিজ্ঞানী তারা কিন্তু এই বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। ঠিক এখানে ম্যাডাম আপনাকে একটু বিরত করব। আমি প্রথম প্রশ্নে একদম চলে যাই। ম্যাডাম ঠিক যেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে পড়াচ্ছেন, কোয়েশ্চেনটা কিন্তু সেই রিলেটেড। আমি একবার দেখে নেব। যে চ্যাপ্টার আমরা পড়ছি মহাদেশ সঞ্চরণ, মহাদেশ ও মহাসাগরের পরিচয়। প্রশ্ন হচ্ছে মহাদেশ সঞ্চরণ কাকে বলে এবং কিভাবে হয়? সুমিত দাস, কাশিরাম দাস বিদ্যায়তন থেকে সুমিতের এই প্রশ্ন। ম্যাডাম আপনার পড়াতেই বোধহয় এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। একদম একদম। সুমিত, তুমি একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমাকে বলছি। শুধু তার আগে একটা ছোট্ট তথ্য তোমাকে দিয়ে রাখি। এই যে আলফ্রেড ওয়েগনার, তিনি 1912 সালে এটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন, এবং আলটিমেটলি তিনি ছিলেন জার্মান ভূতত্ত্ববিদ, এবং তিনি এটাকে যখন বিভিন্ন তথ্য দিয়ে বৈজ্ঞানিকভাবে যখন যুক্তি দিয়ে তিনি এটাকে বই আকারে প্রকাশ করলেন, সেটা কিন্তু জার্মান ভাষায় লেখা ছিল, যার নাম ছিল, দেখো তোমরা দেখতে পাচ্ছ, ডে এন্টেস্টেহাং ডের কন্টিনেন্টে অ্যান্ড ওজিয়ানে, এবং সেটা 1924 সালে ইংরাজি ভাষায় অনুদিত হয়। তো এই যে পৃথিবীটার এই যে আস্তে আস্তে সঞ্চরণ ঘটলো, কিভাবে ঘটলো, আমি একটা ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করছি। এখানে দেখো, আমি এখানে পৃথিবীর একটা অভ্যন্তরের একটা চিত্র আমি এখানে দেখিয়েছি, বিভিন্ন যে স্তরগুলো। পৃথিবীর অভ্যন্তরকে যদি আমরা ভাগ করি, তাহলে একদম অভ্যন্তরে হচ্ছে কেন্দ্রমণ্ডল, তার উপরে গুরুমণ্ডল, আর তার উপরে শিলামণ্ডল। তোমরা যে পাহাড়, মহাসাগর যা যা দেখো, সব এই শিলামণ্ডলের ওপরেই কিন্তু রয়েছে। এই শিলামণ্ডল হচ্ছে শক্ত শিলা দিয়ে গঠিত, কিন্তু তার তলায় এই যে গুরুমণ্ডল আছে, এই গুরুমণ্ডলে বিভিন্ন রকমের খনিজের অবস্থান রয়েছে। আর তোমরা তো জানোই যে খনিজ মানেই সেটা বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া করবে। যেই রাসায়নিক বিক্রিয়া করছে, তখন কি হচ্ছে, এক ধরনের শক্তি উৎপন্ন করছে, যে শক্তিটার প্রকাশ ঘটছে একটা স্রোতের মাধ্যমে। এই স্রোতটাকে বলা হচ্ছে পরিচলন স্রোত। কেমন করে যায় সেটা হচ্ছে এই রকমভাবে সার্কুলার ওয়েতে সেটা চলাচল করে। এবার কি হচ্ছে, যখন এই পরিচলন স্রোতটা উঠছে, এর মধ্যে কিন্তু একটা বিশাল শক্তি রয়েছে, এবং সেই শক্তিটা কি করছে, এই শিলামণ্ডলের তলায় গিয়ে ধাক্কা মারছে, এবং তখন কি হচ্ছে, এই যে শিলামণ্ডলে অনেক সময়তে একটা ফাটলের সৃষ্টি হচ্ছে, এবং এই যে স্রোতটা দেখো, যখন এদিকে এসে সরে যাচ্ছে, তখন এর ওপরের যে শিলামণ্ডলগুলো, এই শিলামণ্ডলগুলো আস্তে আস্তে
একটা আর একটার থেকে দূরে সরে যাচ্ছে। আর একটু আগেই বলেছি শিলামণ্ডলের ওপরে রয়েছে কি না আমাদের এই মহাদেশগুলো, ফলে মহাদেশগুলোও কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। আমরা চলে আসব যে এই যে তিনি যে বললেন, ওয়েগনার যে বললেন যে হ্যাঁ মহাদেশগুলো সরেছে, আমরা একটু আগেই বলেছি যে তিনি অনেকগুলো তথ্য প্রমাণ দিয়ে কিন্তু বলেছেন। আমরা একটু স্ক্রিনে দেখে নেব যে তথ্য প্রমাণগুলো কীরকম কি উনি দিয়েছিলেন। দেখো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে কিভাবে আস্তে আস্তে মহাদেশগুলো সরছে। এবার দেখো যদি আমি এই ছবিটার দিকে দেখাই, তাহলে তোমরা বাঁ দিকে যে ছবিটা দেখছো সেটা হচ্ছে তোমাদের আমি প্রথমে দেখিয়েছিলাম সেই প্যানজিয়ার যে ছবিটা, যেখানে হচ্ছে মহাদেশগুলো সব একসাথে করা ছিল। এবার তোমরা ডান দিকে যাও, এই যে দেখলে পরিচলন স্রোতের জন্য আস্তে আস্তে এরা সরে যাচ্ছিল। খেয়াল করে দেখো তো যে দক্ষিণ আমেরিকার অংশটা যদি আমরা আফ্রিকার ওই অংশের সাথে ঢুকিয়ে দিই, তাহলে দেখো তো ঠিক খাপে খাপে মিলে যাচ্ছে কি না। এই বিষয়টাকে দেখে কিন্তু উনি ধারণা করেছিলেন যে হ্যাঁ একটা সময় মহাদেশ একসাথে ছিল এবং তারা পরে আস্তে আস্তে একটা আরেকটার থেকে সরে গেল। আর একটা অদ্ভুত জিনিস দেখা গিয়েছিল, যেটাকে আমরা বলি পুরো জীবীয় সাক্ষ্য। এখানে দেখো কতগুলো প্রাণীকে দেখানো হয়েছে, যে প্রাণীগুলোর অস্তিত্ব এখন আর নেই। তাদের যে জীবন, তাদের যে জীবাশ্ম, সেই জীবাশ্ম থেকে আমরা দেখেছি, যেমন ধরো সাইনোগাথাস বলে দেখো যে প্রাণীটাকে আমরা দেখতে পাচ্ছি সাউথ আমেরিকাতে কমলা রং দিয়ে দেখো এখানে দেখানো হয়েছে, সেটাকে আমরা সাউথ আমেরিকাতে যেমন দেখতে পাচ্ছি, আমরা আফ্রিকাতেও কিন্তু তার জীবাশ্ম পেয়েছি। কিন্তু সাউথ আমেরিকা আর আফ্রিকার দূরত্ব তো অনেকটা দূরে, এবং সাউথ আমেরিকার যে অংশটাকে আমরা দেখতে পাচ্ছি আর আফ্রিকার যে ওই সাভানা তৃণভূমি অংশে দেখতে পাচ্ছি, তার কিন্তু জলবায়ু বর্তমানে অনেক ডিফারেন্স। কিন্তু তাহলে তাও আমরা কেন দেখতে পাচ্ছি? নিশ্চয়ই এরা একটা সময় একসাথে ছিল। আবার যদি তোমরা ইউরোপে যাও, তাহলে ইউরোপে যে ক্যালিডোনিয়ান পর্বতমালা রয়েছে ইউরোপের পশ্চিমে, আর ওদিকে উত্তর আমেরিকার পূর্ব দিকে যে হার্সেনিয়ান পর্বতমালা রয়েছে, সেখানে যদি শিলার বৈশিষ্ট্য দেখো, তাহলেও কিন্তু দেখা যাবে যে প্রায় একই রকমের বৈশিষ্ট্য। অর্থাৎ একটা সময় কিন্তু তারা এক জায়গাতেই ছিল। আজ সময়ের সঙ্গে সঙ্গে তারা দূরে সরে গেছে, ফলে তাদের এখন বর্তমান যে পজিশন সেগুলো তারা তৈরি করেছে। এবং সেই দূরে সরে গিয়ে তারা কি তৈরি করেছে? এই আজকের এই পৃথিবীর চিত্র, যেখানে কিনা 7টা মহাদেশ এবং 5টা মহাসাগর রয়েছে। আমি এখানে ম্যাডামকে আরো একবার বিরত করে আমি দ্বিতীয় প্রশ্নে একটু চলে যাব। নিশ্চয়ই। জিগসফিট কি? রূপম মুখার্জি, রামপুরহাট জেএল বিদ্যাভবন থেকে রূপম এই প্রশ্ন করেছে। জিগসফিট কি? তোমাদের আমি একটু আগে এই ছবিটা দেখাচ্ছিলাম। আচ্ছা বলো তো এটা কি? এটা দেখো একটা পাজল। তোমরা অনেক সময় জিগস পাজল খেলো না, সেই জিগস পাজল এটা একটা সেরকম একটা পাজলের মতন, যেখানে আমরা খাপে খাপে মিলিয়ে দিতে পারি। দেখো আমি যদি এটাকে এখানে মেলাই, তাহলে প্রায় দেখো মিলে যাচ্ছে। আমি এটাকে এবার একটা ম্যাজিক দেখাই। এই হচ্ছে তোমাদের পরিচিত আফ্রিকা, আর এই হচ্ছে তোমাদের পরিচিত দক্ষিণ আমেরিকা। এটার এখন অবস্থান এই রকমভাবে আছে বর্তমান পৃথিবীতে, যাদের মাঝখানে রয়েছে কি না আটলান্টিক মহাসাগর। সেই 22 থেকে 25 কোটি বছর আগে এ কিন্তু এখানে গিয়ে দেখো ঠিক মিলে যাচ্ছে। অর্থাৎ দুটো মহাদেশের খণ্ড এই যে মিলে যাওয়া, খাপে খাপে মিলে যাওয়া, এইটাকেই বলা হচ্ছে জিগসফিট। এই মহাদেশ সঞ্চরণের জন্য এটা একটা উল্লেখযোগ্য তথ্য প্রমাণ। রূপম নিশ্চয়ই তুমি তোমার উত্তর পেয়ে গেছো। রূপম, হ্যাঁ রূপম তার উত্তর পেয়েছেন। হ্যাঁ ম্যাডাম আপনি প্রসিড করুন। আমরা যেখানে ছিলাম, আমরা পৃথিবীর বর্তমান রূপটাকে দেখছিলাম, এবং সে বর্তমান রূপে তোমরা জানো সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, তারপরে আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, তারপরে রয়েছে অ্যান্টার্কটিকা, ইউরোপ, এবং সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ হিসাবে রয়েছে ওশিয়ানিয়া।
এই প্রত্যেকটা মহাদেশই কিন্তু তাদের বৈশিষ্ট্য অনুসারে একটা অনন্য জায়গায় রয়েছে। এশিয়াতে রয়েছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ এভারেস্ট। আফ্রিকায় যদি যাও, বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা, দীর্ঘতম নদী নীল। তুমি যদি দক্ষিণ আমেরিকায় যাও, পৃথিবীর ফুসফুস নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। সেইখানে রয়েছে আমাজন নদী, যা কিনা সবচেয়ে বেশি জল বহন করে। আবার আন্টার্কটিকা হচ্ছে কি সাদা মহাদেশ, চিরতুষারাবৃত বরফে ঢাকা মহাদেশ। এবার তুমি যদি মহাসাগরে যাও, সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর, যার চারিদিকে ঘিরে রয়েছে কি না আগ্নেয়গিরির বলয়। এছাড়া তারপরে রয়েছে আটলান্টিক ভারত, একে যদি আমরা আরো নিচের দিকে নিয়ে আসি, একসাথে তৈরি হচ্ছে কুমেরু মহাসাগর। একদমই আমরা এত সুন্দর করে মানচিত্রের মাধ্যমে ম্যাডাম বোঝাচ্ছেন। আমাদের সঙ্গে দর্শক বন্ধু একজন রয়েছেন টেলিফোন লাইনে, অয়ন্তিকা রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো অয়ন্তিকা। অয়ন্তিকা ভিডিও করে তার কোয়েশ্চেন পাঠিয়েছে, একবার দেখে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, আমার নাম অয়ন্তিকা দত্ত, কিন্নার টিপিএম গার্লস হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমার প্রশ্ন, যদি বায়ুমণ্ডল বা শিলামণ্ডলের মধ্যে কোনো একটি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কি ঘটতে পারে? উত্তর নেব। খুব প্রাসঙ্গিক, মানে এখনকার দিনে দাঁড়িয়ে এটা ভীষণ প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছো। আসলে এই যে বায়ুমণ্ডল, শিলামণ্ডল, এই প্রত্যেকটা জিনিস না একে আরেকজনের সাথে একেবারে ইন্টার রিলেটেড। কীরকমভাবে জানো তো, খানিকটা যদি আমরা এরকম একটা সার্কেল কতগুলো দেখি, তাহলে একটা সার্কেল আরেকটা সার্কেলের সাথে একেবারে জড়িয়ে আছে, এবং কোনো কারণে যদি একটা সার্কেল ব্রেক হয়ে যায়, আরেকটা সার্কেলেরও কিন্তু ব্যালেন্স একদম নষ্ট হয়ে যাবে। কীরকম? ধরো বাতাসে ধূলিকণাগুলো আর নেই, একেবারে অন্য কোনো গ্যাস নেই, তাহলে কি আর মেঘ তৈরি হবে? নিশ্চয়ই না। মেঘ যদি তৈরি না হলো, তাহলে কিন্তু বৃষ্টি হবে না। অর্থাৎ দেখো, সেই বায়ুমণ্ডলের যে উপাদানগুলো সেটা নষ্ট হয়ে গেল। বৃষ্টি যদি না হয়, গাছ ফসল এরা বাঁচবে না। আমাদের যে জীবমণ্ডল, তার উপাদানগুলো নষ্ট হয়ে গেল, তার ব্যালেন্স, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে গেল। এবং বায়োস্ফিয়ার যদি সঠিকভাবে তৈরি না হয়, স্বাভাবিকভাবেই শিলামণ্ডলের যে গুণাগুণ বা যে বৈশিষ্ট্য, সেটাই বা আমরা পাবো কোথা থেকে? একদমই। আমি পরের প্রশ্ন দেখে নেব। প্রশ্ন হচ্ছে, মহাদেশগুলির সঞ্চরণ কি এখনো ঘটছে? যদি ঘটে, তাহলে কি হতে পারে? সৌমিক পাল, কার্তিকপুর দেগঙ্গা আদর্শ বিদ্যাপীঠ থেকেই প্রশ্ন পাঠিয়েছে ম্যাডাম। হ্যাঁ, এটাও একটা সাম্প্রতিক, তোমরা শুনবে যে ভারত মহাসাগরের তলায় প্লেটগুলো ভাঙছে, এরকম একটা খবর আমরা পাচ্ছি। মহাদেশগুলো কিন্তু এখনও আস্তে আস্তে সরছে, কারণ একটু আগেই আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি যে এই যে মহাদেশগুলো, সেইগুলো আছে হচ্ছে গুরুমণ্ডলের ওপরে। এই গুরুমণ্ডল হচ্ছে সান্দ্র পদার্থ দ্বারা গঠিত, ফলে এবং সেখানে পরিচলন স্রোত তৈরি হচ্ছে। এই পরিচলন স্রোতের জন্য কি হচ্ছে, মহাদেশগুলো বছরে 2 মিলিমিটার থেকে মোটামুটি গড়ে 2 মিলিমিটার করে ওরা সরছে। যদি মহাদেশগুলো সত্যি এরকমভাবে সঞ্চরণ ঘটে, দেখো যখন প্রথমে মহাদেশগুলো সঞ্চরণ শুরু হয়েছিল সেই প্যানজিয়ার সময় থেকে, তখন দেখা গেছে যে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গেছে, আর বাকি ইউরোপ, এশিয়া, আফ্রিকা এরা পূর্ব দিকে সরেছে। আচ্ছা, যদি এই সরণের গতিটাকেই যদি আমরা রাখি, তাহলে তো ধরা যাবে যে এশিয়া মহাদেশ, ইউরোপ সহ যে এশিয়া মহাদেশ, সেটা আরও পূর্ব দিকে সরছে এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আরও পশ্চিমে সরছে। তাহলে কি একটা সময়ে প্রশান্ত মহাসাগরের আয়তন সংকুচিত হয়ে যাবে? তাহলে কি উত্তর আমেরিকার পশ্চিম প্রান্ত আর এশিয়ার পূর্ব প্রান্ত একসাথে সঙ্গবদ্ধ হয়ে যাবে? তাহলে কিন্তু কি ঘটবে? তাহলে কিন্তু জীবের যে বৈশিষ্ট্য, তার বিবর্তন ঘটবে, শিলামণ্ডলের যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো চেঞ্জ হয়ে যাবে, এবং তার সাথে সাথে কি হবে, জলবায়ুগত বিবর্তন ঘটবে। অর্থাৎ সামগ্রিক যে পৃথিবীর আজকের যে রূপ, আজকের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু সবটাই আজ থেকে সেটা অনেক কোটি বছর পরে, যেমন 22 থেকে 25 কোটি বছর আগে এই ঘটনা ঘটেছিল, সেটাও হয়তো ততদিন পরেই ঘটবে,
কিন্তু তখনও দেখা যাবে যে অনেক জীব হয়তো হারিয়ে যাবে, অনেক নতুন উদ্ভিদ আসবে, অনেক নতুন প্রাণী আসবে। একদমই। আমাদের সঙ্গে টেলিফোনে দুজন দর্শক বন্ধু রয়েছেন, পরপর ফোনগুলো নিয়ে নেব। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, হ্যাঁ আমার নাম পূর্ণা বল্লভ। হ্যাঁ। আমি বাঁকুড়া জেলার কালিসেন স্কুল থেকে বলছি। আমার প্রশ্ন হলো বাড়িমণ্ডল কাকে বলে? আরো একবার বলো পূর্ণা। বাড়িমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডল কাকে বলে? বাড়িমণ্ডল কাকে বলে? হ্যাঁ, বাড়িমণ্ডল হচ্ছে যে আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবী কে আমরা মোটামুটি 4টে মণ্ডলে বিভক্ত করি। তার মধ্যে বাড়ি কথাটার অর্থ হচ্ছে কি জল। পৃথিবীতে যে সাগর, মহাসাগর, নদী, এই নিয়ে যে বিশাল জলভাগ, তোমরা জানো যে 3 ভাগ জলভাগ পৃথিবীর, এটাকে বলা হচ্ছে বাড়িমণ্ডল। এছাড়া আরও আছে, ভূ অভ্যন্তরে ভৌমজল রূপে জল থাকে, আবার জলীয় বাষ্প রূপেও কিন্তু বায়ুমণ্ডলের মধ্যেও জলের অস্তিত্ব থাকে। এই সমগ্র জলভাগকেই আমরা বলছি বাড়িমণ্ডল। আরো একজন রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো হ্যালো হ্যালো। রিপন রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো রিপন। না, বোধহয় রিপনের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি পৌলমীর প্রশ্ন দেখবো একবার। আমি পৌলিমা মাইতি। আমি সোনাখালী উচ্চ বালিকা বিদ্যালয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ি। আজ আমার প্রশ্ন হলো যে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? হ্যাঁ, এটাও খুব প্রাসঙ্গিক আজকের দিনে দাঁড়িয়ে। আসলে আজকে এই লকডাউনের মধ্যে পড়ে ওদের মধ্যে এই স্বাভাবিক প্রশ্নগুলো খুব সুন্দর চলে আসছে। দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুর ব্যবহার করি যেখান থেকে না অনেক বিষাক্ত গ্যাস তৈরি হয়। যেমন ধরো, আমরা যে এয়ার কন্ডিশন মেশিন ব্যবহার করি সেখান থেকে সিএফসি গ্যাস তৈরি হয়। আমরা যে গাড়ি ব্যবহার করি সেখান থেকে, বা যে বিভিন্ন কলকারখানার যে ধোঁয়া, সেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলো বেরোয়। তো এই গ্যাসগুলো কি করে, তোমরা আগের দিন দেখেছো যে বায়ুমণ্ডলে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর রয়েছে সেখানে ওজোনোস্ফিয়ার রয়েছে। এই ওজোন কিন্তু প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে কাজ করে। তো এই গ্যাসগুলো গিয়ে কি করে, সেই ওজোনের যে স্তর তাকে ফুটো করে দেয়, সেখানে বিক্রিয়া করে ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে তাকে ফুটো করে দেয়। ফলে অতিরিক্ত সৌররশ্মি, সৌরশক্তি সেটা পৃথিবীর ভেতরে চলে আসতে পারে। কিন্তু এই যে অতিরিক্ত সৌররশ্মি বা শক্তি যেটা পৃথিবীর ভেতরে চলে আসছে, সেটা কিন্তু আর সেই মাত্রায় বেরিয়ে যেতে পারে না। ফলে পৃথিবীকে অতিরিক্তভাবে একটা উত্তপ্ত করে দেয়, টেম্পারেচারকে বাড়িয়ে দেয়। এই ঘটনাটাকেই আমরা বলি বিশ্ব উষ্ণায়ন। আমরা আরো একটা প্রশ্ন দেখে নেব। ওশিয়ানিয়া মহাদেশের বিশেষত্বগুলি কি কি? সুপ্রতীক ব্যানার্জি, বিষ্ণুপুর হাই স্কুল থেকে সুপ্রতীক এই প্রশ্ন পাঠিয়েছে। ম্যাডাম, আমি এটা বলার জন্য আমার সাথে আছে অপর্ণা ম্যাডাম। আমি একটু রিকোয়েস্ট করব যাতে ডেফিনেটলি ম্যাডাম। উনি আচ্ছা, নিশ্চয়ই। এই প্রশ্নের উত্তরে আসার আগে যে পূর্ববর্তী যে আলোচনাটা হচ্ছিল তার একটু সূত্র ধরে আমি একটু যোগ করতে চাই যে আমরা যে এই ঘূর্ণিঝড়টা আমরা ফেস করলাম, যে আমফান, সেটার কিন্তু আমরা বিভিন্ন পরবর্তীতে যে প্রভাবটা দেখেছি, যে সুন্দরবন অঞ্চলের উপর তার প্রভাবটা কিন্তু অসম্ভব বেশি পড়েছিল। কারণ সেই অঞ্চলটা এমনি অনেক নিচু অঞ্চল, সমুদ্র জলটাও বাড়ছে। এই যে বিশ্ব উষ্ণায়নের প্রসঙ্গটা ছিল, তার কিন্তু একটা বিরাট এফেক্ট আমরা দুটো জায়গায় মানে খুব বেশি করে দেখতে পাই। এক হচ্ছে আমাদের 2 মেরু অঞ্চলে, বিশেষ করে আন্টার্কটিকা মহাদেশ কিন্তু সারা পৃথিবীর জলবায়ুর যে ভারসাম্য সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। তো বিশ্ব উষ্ণায়নের প্রভাব যেমন সেখানেও বেশি। এই যে ওজোন লেয়ারের কথা হচ্ছিল, তো যদিও এই সময়টায় এই যে 2-2.5 মাসের জন্য মোটামুটি সারা পৃথিবীতে কলকারখানাগুলো বন্ধ, ট্রান্সপোর্ট বন্ধ, ফলে একটুখানি কিন্তু ওজোন লেয়ার নিজেকে রিভাইভ করে নিতে পেরেছে। তো সেই মতো আমরা আরও ব্যালেন্সড ভারসাম্যের দিকে, পরিবেশগত জলবায়ুগত দিকে এগোচ্ছি। এবং এই সুন্দরবন অঞ্চলে যে এরকম ধরনের ঘূর্ণিঝড়ের এত বড় প্রভাব পড়লো, তারও কিন্তু পিছনে এই বিশ্ব উষ্ণায়নের একটা বড় কারণ আছে। এবং তার ফলে যে সুন্দরবন অঞ্চলে জলস্তর বাড়ছে, সেই কারণে দ্বীপগুলো এমনি নিচু অঞ্চল, আরও সেগুলো ভেঙে যাচ্ছে এবং একটা ঝড়ের যে স্টর্ম সার্জ হয় তাতে করে যোগ হয়ে আরও কিন্তু অনেকটা বেশি পরিমাণে দ্বীপগুলো ফ্লাডেড হয়ে যায় আর কি। তো এটা গেল। এবার যে প্রশ্নটা লিডিং কোশ্চেন ছিল যে ওশিয়ানিয়ার বিশেষত্ব। তো ওশিয়ানিয়া আমরা জানি যে যদি আন্টার্কটিকা মহাদেশকে বাদ দিই তাহলে দক্ষিণ গোলার্ধের
সম্পূর্ণ দক্ষিণ গোলার্ধে রয়েছে এরকম একমাত্র মহাদেশ হলো ওশেনিয়া। এবার এর বিশেষত্ব হচ্ছে এটা সবথেকে ছোট মহাদেশ আকার আয়তনে, এবং যদি আন্টার্কটিকা তো মানে মনুষ্য বসতি নেই, যদি সেটাকে বাদ দেওয়া যায় তাহলে এটা জনসংখ্যার দিক থেকেও সব থেকে ছোট মহাদেশ। আর এছাড়া ম্যাম একটু আগে যেরকম দেখাচ্ছিলেন যে যখন ওই প্যানজিয়া ভেঙে ল্যান্ড ব্রিজগুলো ছিল, যখন মহাদেশগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো, তখন তার মাঝখানে ল্যান্ড ব্রিজগুলো ছিল সে সময়, বর্তমানে এখন অবলুপ্ত হয়ে গেছে। তো সেই সময় ওই ল্যান্ড ব্রিজ দিয়ে এশিয়া মহাদেশ থেকে এবং অন্যান্য মহাদেশ থেকে এমন কিছু প্রজাতি আমরা দেখতে পাই যেটা ওশেনিয়া মহাদেশে তখন তার এসেছিল, কিন্তু বর্তমানে এখন পৃথিবীর অন্য কোথাও আর দেখতে পাওয়া যায় না। তো এই ধরনের কিছু বিশেষত্ব রয়েছে প্রজাতির দিক থেকে, উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির ক্ষেত্রে। যেমন আমরা জানি খুব আমাদের পরিচিত একটা গাছ হলো ইউক্যালিপটাস, যদিও সেটা এখন সারা পৃথিবীতে এই প্রজাতি ছড়িয়ে পড়েছে, কিন্তু তা সত্ত্বেও এটার কিন্তু প্রথম উদ্ভব কিন্তু এই ওশেনিয়া মহাদেশ থেকে। এটা ইউনিক স্পিসিস এখানকার। একদমই। আমরা ক্লাস 6-এর যেই চ্যাপ্টার এতক্ষণ পড়ছিলাম তা হলো মহাদেশ সঞ্চরণ, মহাদেশ ও মহাসাগরের পরিচয়। এখানে ক্লাস ওয়ার্ক শেষ হলেও হোমওয়ার্ক কিন্তু এবার শুরু হবে, তাই চটজলদি নোট ডাউন করে নাও। অ্যাসাইনমেন্ট 1 তোমরা দেখতে পাচ্ছ, একটি শব্দে উত্তর দাও। প্যালিওজোইক যুগের প্রাচীন পৃথিবীতে একক বিস্তীর্ণ জলভাগকে কি বলা হতো? অ্যাসাইনমেন্ট 2 তোমাদের কাছে ম্যাচিং রয়েছে। বাম দিকে দেখো কতগুলো 4টে অপশন দেওয়া রয়েছে, ডান দিকেও 4টে দেওয়া রয়েছে, সেগুলো পরপর ম্যাচ করতে হবে, স্তম্ভ মেলাও। অ্যাসাইনমেন্ট 3 আমরা দেখে নেব। ভেবে সমাধান করে লিখতে হবে। 1 ইউরোপ যোগ এশিয়া কি হচ্ছে? 2 আঙ্গারা ল্যান্ড যোগ গন্ডোয়ানা ল্যান্ড কি হচ্ছে? অ্যাসাইনমেন্ট 4 পৃথিবী হলো বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বাড়িমণ্ডল ও জীবমণ্ডলের মেলবন্ধন, ব্যাখ্যা করো। এটাও প্র্যাকটিস করতে হবে, ম্যাডাম খুব সুন্দর করে বুঝিয়েছেন। অ্যাসাইনমেন্ট 5 বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে বাঁচাতে তুমি করতে পারো এরকম 5টি কাজের তালিকা তৈরি করো। শেষে অপর্ণা ম্যাডাম ও সুদেশনা ম্যাডামের সঙ্গে এই বিষয়টা নিয়ে আরও কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং ক্লাস 6-এর যারা স্টুডেন্ট তারা চটজলদি এই হোমওয়ার্কটা প্র্যাকটিস করে ফেলো। একটা ছোট্ট ব্রেকের পর ক্লাস 9-এর ভূগোল নিয়ে ফিরবো। সঙ্গে থাকো, দেখতে থাকো জি 24 ঘন্টা। জুনিয়র ক্লাসরুমে একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে এসেছি। একদম সরাসরি চলে যাব পড়াশোনায়। আমি চলে যাব অপর্ণা ম্যাডামের কাছে। কোন বিষয়ে আজ আমরা পড়ছি? আজকে আমাদের ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকের বিষয় হলো আমরা তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে যে ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়, সেই অধ্যায়টা আমরা অ্যাজ ইট ইজ পুরোটা না পড়েও আমরা তার কিছু কিছু পোর্শনগুলোকে আমরা পড়ব। তো প্রথমে দেখো, আমি বলে নেব যে ভূগোল কিন্তু একটা প্রকৃতিবিজ্ঞান হিসেবে আমরা যখনই ভূগোলটা পড়ব, যদি আমাদের সাধারণ যে আশপাশের জীবনযাপন বা পরিবেশ, প্রকৃতি, পৃথিবী, মানুষ, তার সাথে যদি একটু রিলেট করে করে আমরা পড়ি, তাহলে কিন্তু যে কোনো বিষয় বইয়ের পাতার ওই শব্দগুলোর মধ্যে আটকে না থেকে অনেকটা বাইরে এসে সেটা প্রাঞ্জল, সহজ, সরল এবং অনেকটা গুরুত্ব, আমরা তাৎপর্যটা বুঝতে পারি যে আমাদের জীবনে সেগুলোর আসল গুরুত্ব কী। তো আজকের আমরা ফার্স্ট স্লাইডটা দেখে শুরু করব। দেখো, আমি এটার হেডিং দিয়েছি হোয়ার আর উই অন দ্য আর্থ। এইটা কিন্তু আমাদের এই প্রশ্নটার সম্মুখীন হয়তো আমরা সচরাচর ভাবি না, সেভাবে গুরুত্ব দিয়ে ভাবি না, কিন্তু আসলে ধরো তুমি কোনো তোমার বন্ধুকে বাড়িতে ডেকেছো, বা সচরাচরই আমরা একজন আরেকজনকে যখন বাড়ির অ্যাড্রেস বলি, তখন কিন্তু আমরা বিভিন্ন পার্শ্ববর্তী কোনো কিছু রেসপেক্টে এটা ডান দিকে, ওখান থেকে বাঁ দিকে টার্ন নেবেন, এরকম করে কিন্তু আমরা বলি। কিন্তু আমার যে বাড়ির অ্যাড্রেস, সেটা কিন্তু আমার বাড়ির পারিপার্শ্বিক পরিপ্রেক্ষিতে আমি সেটা বলছি। কিন্তু জানো তো যে পৃথিবীর যে কোনো স্থানের একটা কিন্তু ওয়ার্ল্ড অ্যাড্রেস রয়েছে, প্রতিটা বিন্দুর পৃথিবীর ওপরে কিন্তু একটা করে ওয়ার্ল্ড অ্যাড্রেস রয়েছে। তো সেটা কি, আমরা যদি স্লাইডটা দেখি তাহলে এখানে দেখব, প্রথমেই দেখো যে এই বিরাট পৃথিবীর আমরা সারফেসের উপর আছি, এবং যেখানেই আমরা থাকি না কেন, আমরা যদি আমাদের নিজেদের অবস্থানটা সম্বন্ধে জানতে চাই, তো আমরা কিন্তু জেনে বা না জেনে এই অবস্থানটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমরা আমাদের রোজকার জীবনে জড়িত, অঙ্গাঙ্গি জড়িত। ধরো তোমরা তোমাদের খুব কাছাকাছি উদাহরণ দিলে যেটা
বোঝা যাবে। ধরো আজকে ই কমার্সের সাইটে যে কোনো কিছু তোমরা অর্ডার করো, বা যে কোনো ফুড ডেলিভারি অ্যাপ, বা যে কোনো অ্যাপ ক্যাবগুলো, বা যে কোনো তোমাদের নিজেদের ভেহিকেল ট্রান্সপোর্ট, সেগুলো কিন্তু এই সবসময় দেখবে সেটা একটা ন্যাভিগেট করছে এবং জিপিএস কোঅর্ডিনেটকে ইউজ করছে। তো অর্থাৎ কি না, প্রতি মুহূর্তের অবস্থানটা কিন্তু আমাদের আপডেট হতে থাকছে এবং আমরা নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুলভাবে পৌঁছে যেতে পারছি। এই যে নির্ভুলভাবে পৌঁছে যাওয়াটা এত জরুরি কেন? কারণ আমরা এর আগের ক্লাসগুলোতে তোমরা হয়তো জেনেছো, পড়েছো যে কলম্বাসের আমেরিকা আবিষ্কার সেটাও কিন্তু একটা ভুলের প্রেক্ষিত, বা এই যে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জগুলো সেগুলোকে উনি ইন্ডিয়া ভেবে এরকম নামকরণ করেন। তো এইভাবে আমাদের সঠিক যদি আমরা লোকেশন না ঠিক করি, তাহলে আমাদের পুরো গোটা পৃথিবী জুড়ে যে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ধরো ফ্লাইট বা সমুদ্রে জাহাজ চলাচল, সেগুলো কিন্তু একদম নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক হতে হবে। তো আমরা যদি এই স্লাইডে দেখো যে পৃথিবীকে আমরা প্রথমে 3D থেকে 2Dতে ম্যাপিং করছি। এই ম্যাপিং করার সময় বিভিন্ন লোকেশনগুলোকে, প্রতিটা পয়েন্টগুলো লোকেশন কিন্তু মার্কড হয়ে যাচ্ছে অটোমেটিক। সেকেন্ড স্লাইডটা আমরা চলে যাব। দেখো এই মুহূর্তে যেটা আমি জিপিএস আলোচনা করছিলাম, যে আমরা যদি গোটা পৃথিবীর ম্যাপে ধরো যদি আমরা আমাদের শহরটাকে, কলকাতাকে আমরা দেখতে চাইছি যে আমরা কোথায় আছি, এই মুহূর্তে কোথায় আছি, তো আমরা এইভাবে কলকাতাকে লোকেট করলাম। দেন কলকাতার থেকে আমরা একেবারে যদি আমরা এই মুহূর্তে আমাদের নিজেদের স্টুডিও এই লোকেশনটা যদি আমরা মার্ক করি, তাহলে দেখো জিপিএস আমাদের কিন্তু এরকম। এবং এই ম্যাপের সঙ্গে তোমরা হয়তো অনেকেই পরিচিত, আমাদের স্মার্টফোনগুলোতে প্রত্যেকেরই কিন্তু রিয়েল টাইম লোকেশন ন্যাভিগেশন দেখা যায়, এবং এটার সঙ্গে তোমরা হয়তো কখনো দেখেছো বা ভবিষ্যতে দেখে থাকবে। এইগুলো আমরা পাচ্ছি কি করে? যে জিপিএসের মাধ্যমে। জিপিএস একটা স্যাটেলাইট ব্যবস্থাপনা, স্যাটেলাইট নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা। এখানে সারা পৃথিবীকে আবর্তন করছে অন্তত 24টা স্যাটেলাইট, এবং অ্যাট এ টাইম অন্তত 3টে বা 4টে স্যাটেলাইটের থেকে আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর অবস্থান সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলোকে তারা নিয়ে সেটাকে কম্পেয়ার করে গ্রাউন্ড স্টেশনে রিলে করে কিন্তু যে কোনো পৃথিবীর বুকে অবস্থিত যে কোনো বিন্দুর কিন্তু আমরা লোকেশনটাকে একদম অন টাইম পেতে পারি। তো এই বিষয়টা কী ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ, কেন এর এত গুরুত্ব? ধরো এই যে আমাদের ঝড়, কোনো প্রাকৃতিক দুর্যোগ, সে সময় কোনো একটা রিমোট একটা দ্বীপ আইল্যান্ড, সেখানে কিন্তু কোনো ধরো বিপর্যস্ত অঞ্চল, কোনো উপদ্রুত অঞ্চল, সেখানে ত্রাণ নিয়ে পৌঁছতে হবে। অর্থাৎ কিনা বিপর্যয় ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু আমরা যদি প্রথমে লোকেশনটাকে প্রপারলি মার্ক করতে পারি, পৌঁছে যাব। অথবা কোথাও কোনো অঞ্চলে হারিয়ে গেলে কিন্তু সেখানে আমরা যদি তোমার কাছে জিপিএস থাকে বা তুমি কোনোভাবে কোঅর্ডিনেট, আরও অনেক উপায় আছে, যদি সেটা করতে জানো তাহলে কিন্তু সেখান থেকে তুমি বিপদ থেকে উদ্ধার পেতে পারো। এছাড়া ধরো প্রতিরক্ষা ক্ষেত্রে বা আরও অন্যান্য অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের এই লোকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং ভূগোলের ক্ষেত্রে, ভূগোলের বিষয়গত দিক থেকে বলতে গেলেও লোকেশন এবং স্পেস, এই দুটো কিন্তু ভূগোলের একটা প্রধান প্রতিপাদ্য বিষয় দুটো। তো একদমই ম্যাডামকে একটু বিরত করেই বরং আমি প্রথম প্রশ্নটা দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন একবার দেখব। আমাদের এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন মোনালিসা রায়চৌধুরী করেছে সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ থেকে। নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? আচ্ছা, অবশ্যই এই প্রশ্নে আমি আসবো। তার আগে আমি এই বিষয়টাই আমি একটু এখানে দেখাতে চাই যে আমরা আমাদের যে লোকেশন, সেটার দু রকম কোঅর্ডিনেট সিস্টেম আছে। একটা হলো কার্টেসিয়ান, যেটার সঙ্গে তোমরা অনেকটা বেশি পরিচিত, তোমরা তোমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ধরনের গ্রাফ দেখে থাকো, যেখানে আমরা দুটো অ্যাক্সিসের মাধ্যমে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের হেল্প নিয়ে কিন্তু আমরা যে কোনো পয়েন্টকে কিন্তু তার নির্দিষ্টভাবে আমরা লোকেট করতে পারি। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে কি হয়, পৃথিবী যেহেতু এরকমভাবে ফ্ল্যাট আর্থ নয়, 3D একটা গোলীয় তলের উপর যখন আমাদের কোনো পয়েন্টকে লোকেট করতে হবে, তখন কিন্তু আমাদের একটা অন্য কোঅর্ডিনেট সিস্টেমে, যেটাকে আমরা বলি পোলার কোঅর্ডিনেট, সেখানে কোনো পয়েন্টকে দুটো জিনিসের মাধ্যমে, এক হচ্ছে তার অ্যাঙ্গেল আর ডিস্টেন্স, এই দুটোর মাধ্যমে কিন্তু আমরা দেখাতে পারি। যেমন ধরো আমি যদি আমি যদি পৃথিবীর একটা ছোট প্রতিরূপ হিসেবে এই বলটাকে ভাবি, এটা তোমাদের সহজে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো, এই যে এতগুলো বিন্দু আছে, এগুলো মনে করো তোমাদের এক একজনের বাড়ি। তো সেই বাড়িগুলো
গোটা মানে পৃথিবীর বিরাট পৃষ্ঠের উপর কোনটা কোথায় রয়েছে সেটাকে তোমরা পরিষ্কার করে বুঝতে গেলে যেভাবে আমরা সচরাচর বলে থাকি উত্তর দিক, দক্ষিণ দিক, উপর নিচ, ডান দিক, বাঁ দিক, সেটা কিন্তু কোনো একটা গোলীয় তলের ক্ষেত্রে হয় না, কারণ যখনই আমি সেটাকে ঘুরে যাবে বা একটু উপর নিচ করে দেবো সেটা কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। ফলে কিভাবে আমরা এটাকে প্রপারলি মার্ক করতে পারবো? তো ওই কার্টেসিয়ান কোঅর্ডিনেটটাকে যদি এই গোলীয় তলের উপর উপস্থাপন করা যায় তাহলে সেটা কীরকম চেহারা নেবে? এইভাবে আমার কিন্তু প্রথমে আমরা ওয়াই অ্যাক্সিসগুলো কিন্তু আমার এইভাবে হতে থাকবে, আর এক্স অ্যাক্সিসগুলো কিন্তু আমার এইভাবে অনুভূমিকভাবে যেতে থাকবে। তো এইভাবে আমরা এটা এবার আমাদের কিন্তু খুব পরিচিত চলে এলো ছবিটা, যে তাহলে এইগুলোকে আমরা দ্রাঘিমা বলেই জানি, অর্থাৎ দ্রাঘিমা রেখা বলে জানি, আর অনুভূমিকগুলোকে আমরা অক্ষরেখা বলে জানি। এবার দেখো, তোমরা যদি পরিচিত তোমাদের বইতে প্রত্যেকেই দেখে এসছো, এর আগেও অন্য ক্লাসে আগের ক্লাসগুলোতে পড়ে এসছো, তো যদি এই ছবিটা তোমরা দেখো তাহলে এখানে তোমাদের গোটা পৃথিবীকে আমরা কিভাবে এই কোঅর্ডিনেট সিস্টেমে মার্ক করে দিয়েছি বা সুবিধার জন্য মার্ক করা হয়েছে সেটা কিন্তু তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ। এবার এই যে রেখাগুলো এলো কোথা থেকে? আমি যে একটু আগে বলেছিলাম যে পোলার কোঅর্ডিনেটে আমরা অ্যাঙ্গেল ইউজ করি। তো অ্যাঙ্গেল কিভাবে হচ্ছে, যে কোনো পৃথিবীর ওপরে ধরো এই বিন্দুটার আমরা লোকেশন মার্ক করতে চাইছি। তো এই বিন্দুটা থেকে যদি আমরা পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা কাল্পনিক রেখা টানি, তাহলে সেই রেখা পৃথিবীর নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা অক্ষাংশ বলবো। আর এই রেখা পৃথিবীর মূলমধ্য রেখার সঙ্গে নিরক্ষীয় তলে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা দ্রাঘিমা বলবো। তো এটা তোমাদের অনেকের গুলিয়ে যায় যে এই দুটো অ্যাঙ্গেল একই রকম লাগে, যে কোনটা অক্ষাংশের আর কোনটা দ্রাঘিমা। তো তার জন্য দেখো, যদি তোমরা এইভাবে দেখো, এই কম্পাসটাকে দেখো, এই অ্যাঙ্গেলটাকে খেয়াল করো, যদি অনুভূমিক তলে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এইভাবে, সেই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে দ্রাঘিমা। আর যেটা এইভাবে এইরকম ভাবে হচ্ছে, অর্থাৎ কি না এই অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু হচ্ছে অক্ষাংশ। তো এইভাবে তোমরা যদি একটু বুঝে নাও তাহলে কিন্তু গুলিয়ে যাবে না, কারণ এই অধ্যায়টার কিছু বিষয় আছে যে অনেকেরই একটু জটিল মনে হয়, এবং ভূগোল সম্বন্ধে ভীতিও তৈরি হয় যথারীতি এখান থেকে। কিন্তু এই বিষয়টা এত বেশি আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে রিলেটেড যে আমাদের বুঝলে কিন্তু এটার থেকে ইন্টারেস্টিং আর অন্য কিছু লাগবে না। তো সেজন্যই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বলছি না, কারণ এই অক্ষরেখা, অক্ষাংশ, দ্রাঘিমা রেখা এগুলো সম্বন্ধে কিন্তু তোমরা এর আগের ক্লাসগুলোতে পড়ে এসছো ভালোভাবে। তো আমি পরবর্তী আমার ধাপে যাচ্ছি, যে আমি বরং ম্যাডাম পরবর্তী ধাপে যাওয়ার আগে পরের প্রশ্নটা একবার নিয়ে নেওয়ার চেষ্টা করি। প্রতিপাদ স্থানের অক্ষাংশ কিভাবে নির্ণয় করা যায়? দিব্যেন্দু মণ্ডল সুদপুর হাই স্কুল থেকে এই প্রশ্ন পাঠিয়েছে। আচ্ছা, দেখো, প্রতিপাদ স্থান আমরা যদি আবার এই মডেলটার উপরই কনসেন্ট্রেট করি তাহলে দেখো, আমরা জানি যে পৃথিবীর ওপরে কোনো একটা বিন্দু থেকে যদি আমরা একটা কাল্পনিক রেখাকে যদি আমরা তার পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে সেই রেখা অপর পৃষ্ঠে যে বিন্দুকে স্পর্শ করবে সেটাই হলো ওই বিন্দুর প্রতিপাদ স্থান। অর্থাৎ যদি মনে করি আমাদের কলকাতা এখানে, তাহলে এই কলকাতা থেকে কোনো কাল্পনিক রেখা পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে অপর পৃষ্ঠে যেখানে স্পর্শ করবে সেই অংশটা হলো কলকাতার প্রতিপাদ স্থান। এবার প্রতিপাদ স্থানের ক্ষেত্রেও কিন্তু দুটো জিনিস আছে, যে আমরা জানি যে কোনো বিন্দুর যেমন অক্ষাংশ এবং দ্রাঘিমা রয়েছে, তেমনি প্রতিপাদ স্থানের ক্ষেত্রেও কিন্তু, যেমন যদি আমরা এই ডায়াগ্রামটায় ফোকাস করি তাহলে এখানে দেখো যে এই যে বিন্দুটা তার প্রতিপাদ স্থান এটা। তো এক্ষেত্রে প্রতিপাদ স্থানের যদি অক্ষাংশ ভাবি তাহলে দেখো আমাদের এই যে এই প্রতিপাদ স্থান এখানে বিপরীত বিন্দুতে স্পর্শ করলে এটা নিরক্ষরেখার সঙ্গে যে কোণটা তৈরি করলো
দেখো এই কোণটা আর এই কোণটা কিন্তু পরস্পরের সম্পূরক কোণ, আর আমরা জানি সম্পূরক কোণের মান কিন্তু একই হয়। তো সেজন্য যদি এটা 30 ডিগ্রি হয় এর অক্ষাংশ, তাহলে বিপরীত শুধুমাত্র গোলার্ধ পাল্টে যাবে, অর্থাৎ উত্তর অক্ষাংশ হলে দক্ষিণ অক্ষাংশ হবে, কিন্তু তার অক্ষাংশটা কিন্তু 30 ডিগ্রি থাকবে। আর যদি দ্রাঘিমা হয়, তাহলে এটা যদি দ্রাঘিমা ভাবি আমরা, দ্রাঘিমা ধরো এটার 20 ডিগ্রি পূর্ব, তাহলে এটা বিপরীত প্রান্তে এর দ্রাঘিমা হয়ে যাবে। এক্ষেত্রেও কিন্তু গোলার্ধ উল্টে যাবে, অর্থাৎ পূর্ব গোলার্ধে হলে তার প্রতিপাদ্য স্থান পশ্চিম গোলার্ধে হবে। এবং যেহেতু একটা সরলরেখার আমরা জানি যে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তার জন্য এই 180 থেকে আমরা যদি ওই দ্রাঘিমাটা বিয়োগ করি, অর্থাৎ 180 থেকে 20 বিয়োগ করলে আমরা পাবো 160 ডিগ্রি পশ্চিম, গোলার্ধটা পাল্টে যাবে। এই হলো প্রতিপাদ্য স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমা কি করে আমি নির্ণয় করতে পরের হয়। প্রশ্নটা একবার দেখে নেব। কেন প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমাতে 4 মিনিট সময়েরই পার্থক্য হয়? হাবিবা খাতুন, গার্ডেন রিচ, নুরবিহারী দাস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে হাবিবাই প্রশ্ন পাঠিয়েছে ম্যাডাম। আচ্ছা, এই প্রশ্নটা চলে আসছি। দেখো, আমরা জানি যে একটা বৃত্ত এটা 4টে সমকোণের সমষ্টি, তাহলে 90 90 90 90 মোট তাহলে 360 ডিগ্রি হয়। এই 360 ডিগ্রি ঘুরছে পৃথিবী, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে 24 ঘন্টায় একবার। এটা আমরা জানি যে পৃথিবীর আবর্তন, একটা আবর্তন সম্পূর্ণ হয় 24 ঘন্টায়। তো এই 24 ঘন্টায় তাহলে আমরা ধরে নিতে পারি যে পৃথিবী ঘুরছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি ঘুরতে যদি পৃথিবীর 24 ঘন্টা সময় লাগে, সেটাকে যদি আমরা মিনিটে পরিবর্তন করি, তাহলে আমরা পাই এই 1440 মিনিট। এবার তাহলে 1 ডিগ্রি ঘুরছে পৃথিবী, ঘুরতে কতটা সময় নিচ্ছে? আমরা স্বাভাবিক সাধারণ ঐকিক নিয়মে এটাকে আমরা 360 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4 মিনিট। তো এইভাবেই আমরা তাহলে বুঝতে পারি যে পৃথিবী কিন্তু 1 ডিগ্রির জন্য বা পৃথিবীর ওপরে যে কোনো 1 ডিগ্রির ঘুরতে সময় লাগে কিন্তু 4 মিনিট। সৌমাবর ভিডিও কোয়েশ্চেন একবার দেখে নেব। আমার নাম সৌমাভ মহাপাত্র, আমার বাবার নাম সুজন মহাপাত্র। আমি পূর্ব মেদিনীপুর জেলার এগরার জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটি হলো, সময় অঞ্চল বলতে কি বোঝো? প্রশ্নের উত্তর। আচ্ছা, সৌম্য প্রশ্নের আগে আমি একটু আমার থার্ড স্লাইডটা দেখিয়ে নেবো, কারণ এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলোর একটা ওখানে উপস্থাপন আছে। যে দেখো, অক্ষাংশ এবং অক্ষরেখা, দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখা দেখছো, এবং মাঝখান দিয়ে আমরা জানি যে আমাদের গেছে মূল মধ্যরেখা বা মধ্য দ্রাঘিমা। তো এই বিষয়টা এতক্ষণ আমরা যে এই যে রেখাগুলো নিয়ে এত কিছু পড়লাম, এগুলো তো সব কাল্পনিক রেখা। তোমরা জানো যে পৃথিবীর উপরে কোথাও দাগ কেটে দেওয়া নেই, কিন্তু একটা জায়গায় কিন্তু পৃথিবীর উপরে সত্যিকারেরই ফিজিক্যালি মার্কিং করা আছে। সেটা হলো আমরা নিচে যে ছবিটা দেখছি, দেখো যে লন্ডনের গ্রিনিচ শহরের ওপর এখানে কিন্তু প্রাইম মেরিডিয়ানকে একটা ধাতব পাত দিয়ে মার্ক করে দেওয়া রয়েছে। আর অ্যাঙ্গেলটা আমি বলেই দিলাম যে ল্যাটিটিউড লঙ্গিটিউডের কীরকম অ্যাঙ্গেল হয়। আচ্ছা, সমবায় প্রশ্নে আসবো যে সময় অঞ্চল আমি দেখো এখানে দেখিয়েছি। সময় অঞ্চল অর্থাৎ এই যে আমরা একটু আগে গাণিতিক সমাধানে এলাম যে পৃথিবীতে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। এইভাবে যদি আমরা এটাকে নিয়ে আরেকটু এগোই, তাহলে দেখা যাবে যে প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য কিন্তু সময়ের পার্থক্য হয় 1 ঘন্টা করে। অর্থাৎ পৃথিবীর বুকে কিন্তু এইভাবে প্রত্যেকটা দ্রাঘিমার 15 ডিগ্রি করে দ্রাঘিমা যদি আমরা পেরিয়ে যাই, তাহলে কিন্তু 1 ঘন্টা করে সময়ের পার্থক্য হতে থাকে। তো এই 1 ঘন্টা, ধরো এটা 15 ডিগ্রি, এটা 15 ডিগ্রি, এর মাঝখানে যে দেশগুলো বা যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোর মধ্যে কিন্তু সময়ের পার্থক্য হবে মোট 1 ঘন্টা। তো তাদের সুবিধার জন্য গোটা পৃথিবীকে কিন্তু এই 24টা সময় অঞ্চলে ভাগ করা হচ্ছে। যেহেতু পৃথিবী 24 ঘন্টায় একটা আবর্তন সম্পূর্ণ করে, তাই প্রতি 15 ডিগ্রি অন্তর অন্তর পুরো 360 ডিগ্রিকে ভাগ করলে আমরা কিন্তু 24ই পাই। তাই এইভাবে সময় অঞ্চলকে সিলেক্ট করা হয়েছে গোটা পৃথিবী জুড়ে, যে যাতে করে কোন একটা বিশেষ অঞ্চলের বা কিছুটা পর্যন্ত অঞ্চলের তার মধ্যে অবস্থিত দেশগুলো যাতে কাজের সুবিধার জন্য একই সময় অঞ্চলে থাকতে পারে। আমি একটা ফোন নিয়ে নেব। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোনে, সায়ন রয়েছেন। সায়ন, হ্যালো।
হ্যাঁ সায়ন, কি প্রশ্ন রয়েছে? হ্যাঁ, আমার কোয়েশ্চেন হচ্ছে স্থানীয় সময় কাকে বলে? স্থানীয় Hello? সময় কাকে বলে? সায়ন শুনতে থাকো, কিন্তু আমাদের দর্শকদের বলবো যে ফোন করার সময় প্লিজ টেলিভিশনের ভলিউমটা মিউট করে কথা বলবেন, টেলিভিশনে নিজের ভয়েস শুনবেন না প্লিজ। আচ্ছা, স্থানীয় সময় কাকে বলে এই প্রশ্নে আসার আগে আমি এর পরের স্লাইডটা দেখতে চাইবো। দেখো, এই স্লাইডে ভালো করে বুঝতে পারবে যে দেখো পৃথিবীর ওপরে পৃথিবী সূর্যের নিচে এইভাবে ঘুরছে 24 ঘন্টায় একবার, এবং তার ফলে কি হচ্ছে, যখন যে অংশটা সূর্যের সামনে আসছে সেটা কিন্তু আলোর সামনে আসছে, অর্থাৎ দিন হচ্ছে। তো এইভাবে দিন থেকে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত, এইভাবে কিন্তু একটা আবর্তন সম্পূর্ণ হচ্ছে। এবার এইভাবে যখন যে দ্রাঘিমাটা সূর্যের সামনে আসছে সেই সম্পূর্ণ উল্লম্ব অবস্থানে আসছে, অর্থাৎ একেবারে মধ্য সূর্য, তো সেই সময়টাকে আমরা সেই দ্রাঘিমার ওপর বলি যে মধ্যাহ্ন সময়। এই মধ্যাহ্ন সময়টাকে ধরে নিয়ে যদি তার পূর্ববর্তী সময়কে এবং পরবর্তী সময়কে আমরা মাপি, তাহলে এইভাবে যে সময় মাপা হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্থানীয় সময়। এই স্থানীয় সময়ের পরিপ্রেক্ষিতে আরও কতগুলো বিষয় আমরা এখানে আসতে পারি। দেখো, এখানে কতগুলো অ্যাব্রিভিয়েশন লেখা রয়েছে, LMT, ST, IST, GMT, UTC, অনেক কিছু আছে। তো তার মধ্যে এই স্থানীয় সময়টি হচ্ছে লোকাল মেল টাইম, LMT। এরপর আমরা জানি যে গ্রিনিচটা প্রাইম মেরিডিয়ান 0 ডিগ্রি, সেই 0 ডিগ্রি যে স্থানীয় সময় সেইটাকে ধরে যদি আমরা আলোচনা গোটা পৃথিবীর সময় নির্ধারণ করি, তাহলে সেটা হলো গ্রিনিচ মিন টাইম। আর ধরো এরপরে আসা যায় যে প্রতিটা দেশের যে বিস্তার আছে, একটা দেশ কিন্তু পূর্ব পশ্চিমে অনেকটা বিস্তৃত হতে পারে, তাহলে সেই দেশের মধ্যে কিন্তু একাধিক দ্রাঘিমা তার মধ্যে দিয়ে যায়। এবার একদমই আমাদের হাতে সময় যেহেতু ভীষণ কম থাকে, এত ভাস্ট চ্যাপ্টার সবটা পড়িয়ে ওঠাটা খুব সমস্যার। এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অংশগুলো ম্যাডামরা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এবং যেই সমস্ত প্রশ্ন এসেছে তারও উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করলেন। আমি সরাসরি অ্যাসাইনমেন্টসে চলে যাব। অ্যাসাইনমেন্ট 1, অক্ষাংশ অক্ষরেখার পার্থক্য কি? অ্যাসাইনমেন্ট 2, দ্রাঘিমা রেখা মিলিতভাবে কি মহাবৃত্ত হতে পারে? অ্যাসাইনমেন্ট 3, কোন স্থান তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য 12 ঘন্টা হয় কেন? খুব সুন্দর করে ম্যাডাম বুঝিয়েছেন। 4 নম্বর অ্যাসাইনমেন্ট দেখাবো, আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পূর্বে বা পশ্চিমে চলে গেলে সময়ের কোনো রকম পরিবর্তন হয় কি? অ্যাসাইনমেন্ট 5 দেখব, কলকাতা ও এলাহাবাদের স্থানীয় সময়ের পার্থক্য কত? অপর্ণা ম্যাডাম এবং সুদেশনা ম্যাডাম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জুনিয়র ক্লাসরুমে আসার জন্য, এবং আমাদের যারা আছো এই মুহূর্তে, যারা দর্শক রয়েছে, আগামীকাল জুনিয়র ক্লাসরুমে ঠিক কী থাকছে একবার চটজলদি দেখে নেব। তোমাদের পরে ক্লাস 5 এবং ক্লাস 9 আগামীকাল শনিবার 30শে মে ঠিক সকাল 10টায়। পঞ্চম ও নবম শ্রেণীর জন্য বিষয় থাকছে ইংরেজি। পঞ্চম শ্রেণীর টপিক মাই স্কুল ডেজ, নবম শ্রেণীর টপিক টম লুজেস হিজ টুথ, প্রোজ থাকছে। তোমাদের প্রশ্ন আমাদের কাছে করতে পারো শুক্রবার অর্থাৎ আজ দুপুর 1টার মধ্যে। হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করে নাও 9434324078। ইমেলও করতে পারো জুনিয়র ক্লাসরুম jrclassroom2020@gmail.com এ। শনিবার আমাদের প্রোগ্রাম চলাকালীন অর্থাৎ আগামীকাল আমাদের প্রোগ্রাম চলাকালীন সরাসরি ফোন করা যেতে পারে 03340594020 এবং 03340594023 নম্বরে ফোন করে তোমাদের প্রশ্ন জানাতে পারো। এছাড়াও আজকে আমরা যেই বিষয় নিয়ে পড়াশোনা করলাম, এই ক্লাসের পরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে banglarshikha.government.in সেখানে লগ ইন করতে পারো। ওয়েবসাইটে কিন্তু সমস্ত প্রশ্নের একটা সুলভ সন্ধান তোমরা পেয়ে যাবে। আপাতত এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থেকো জুনিয়র ক্লাসরুম।